ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়া মিত্র দেশগুলোর নাটক, বলছে যুক্তরাষ্ট্র। জর্ডান নদীর পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, হুঁশিয়ারি ইসরায়েলের। ভারত উত্তরপ্রদেশে একটি ঘরে ৪,২৭১ ভোটার, এটি ভোট ডাকাতির উদাহরণ, বলছে আম আদমি পার্টি। ইসরায়েলি হামলায় লেবাননের স্পিকারের বাবা এবং ৩ সন্তানের মৃত্যু, গণহত্যা বলছেন লেবানিজ প্রধানমন্ত্রী, নিন্দা জানালো জাতিসংঘ। গোপন অস্ত্র অর্জন করেছে উত্তর কোরিয়া, আবারও পারমাণবিক অস্ত্র ত্যাগ না করার প্রত্যয় জানালেন দেশটির সর্বোচ্চ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। এবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। আগের দিন রোববার স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্সে পোস্টে বলেছেন, কানাডা ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এর ফলে জাতিসংঘের ১৯৩ দেশের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল। শিগগিরই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স। এদিকে নিজেদের ওয়েবসাইটে ফিলিস্তিনের মানচিত্র তথ্য পরিবর্তন এবং সংযোজন করেছে ব্রিটিশ সরকার। আগে উল্লেখ করা ছিল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল, এখন লিখেছে ফিলিস্তিন। রোববার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনি রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর সেদিনই ওয়েবসাইটে এ তথ্য সংযোজন করা হয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিরাষ্ট্রীয় সমাধানের বাস্তবতায় ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের শান্তির লক্ষ্যে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এদিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে এক্সে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অর্থ জিহাদি হামাসকে পুরস্কৃত করা। স্বীকৃতি দানকারী দেশগুলোর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি জানিয়েছেন, জর্ডান নদীর পশ্চিম তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম বার্ষিক অধিবেশনে এই স্বীকৃতির বিরোধিতা করবেন তিনি। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াকে কেবলই নাটকীয় প্রদর্শন হিসেবে অভিহিত করেছে। রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে টিআরটি গ্লোবালকে এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, তাদের মনোযোগ শুধু কূটনীতিতে, নাটকীয় পদক্ষেপে নয়। জিম্মিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি তাদের অগ্রাধিকার। অবশেষে হাত মিলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক। অ্যারিজোনার ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের স্মরণ সভায় এ দৃশ্য দেখা যায়। ২০২০ সালে নির্বাচনী প্রচারণায় মাস্ক ট্রাম্পকে প্রায় $২৭০ মিলিয়ন সহায়তা করেছিলেন। পরে তিনি ট্রাম্পের নেতৃত্বে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনার দায়িত্ব পান। তবে হোয়াইট হাউসের বড় কর ও ব্যয়ের বিল নিয়ে মতবিরোধে মাস্ক ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। তবে বাস্তবে কোনো কার্যক্রম হয়নি। মেধাবীদের আকৃষ্ট করতে কিছু ভিসা ফি বাতিল করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। এ নিয়ে আলোচনা করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকার। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, স্টারমারের নেতৃত্বে গঠিত গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স কিছু ভিসা ফি বাতিলের প্রস্তাব বিবেচনা করছে। বিশ্বের সেরা বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে নিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা আবেদনের ফি £৭৬৬ কিংবা প্রায় $১,০৩০ মার্কিন। এই হার স্বামী, স্ত্রী এবং সন্তানদের জন্য সমানভাবে প্রযোজ্য। লেবাননের দক্ষিণাঞ্চলে রোববার ইসরায়েলের ড্রোন হামলায় ৫ জন নিহত হয়েছেন। লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, হামলায় তার বাবাসহ তার ৩ সন্তান মারা গেছেন। তারা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর একজন অপারেটরকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে। হামলায় কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিক নিহতের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে তারা। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা বলে দাবি করেছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের ওপরে হামলা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।
গত ২৪ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির সাবরা মহল্লায় বিমান হামলায় এক পরিবারের ২৫ জন মারা গেছেন। সেখানে প্রায় ৫০ জন ধ্বংসস্তূপে আটকে আছেন। উদ্ধারে অংশ নেওয়া মানুষের ওপরও ড্রোন দিয়ে গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৬৫,২৮৩ জন মারা গেছেন, আহত হয়েছেন ১,৬৬,৫৭৫ জন। ত্রাণ সহায়তা নিতে গিয়ে মারা গেছেন ২,৫২৩ জন। দুর্ভিক্ষে মারা গেছেন ১৪৭ শিশুসহ ৪৪০ জন। ভারতের উত্তরপ্রদেশের মহবা জেলায় একটি ঘরে ৪,২৭১ ভোটারের নাম পাওয়া গেছে। সংবাদ মাধ্যম মুসলিম মিরর জানিয়েছে, মহবা জেলার জৈতপুর গ্রাম পঞ্চায়েতের এক কোণে মাত্র ১৬/১৫ ফুটের এক কামরার ঠিকানায় এসব ভোটার পাওয়া গেছে। ২০২৬ সালের পঞ্চায়েত নির্বাচনের তালিকা সংশোধনের সময় এ তথ্য প্রকাশ হয়েছে। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং অভিযোগ করেছেন, এটা ভোট ডাকাতির উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষক বিবেক ত্রিপাঠী বলেছেন, এমন ভুল উপেক্ষা করা মানে অপব্যবহারের সুযোগ রাখা। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে উত্তর কোরিয়া একটি গোপন অস্ত্র অর্জন করেছে, এমনই বলে দাবি করেছেন দেশটির নেতা কিম জং উন। সোমবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে দেয়া ভাষণে উন বলেছেন, তারা নতুন গোপন অস্ত্র অর্জন করেছেন, এটি যুদ্ধ ক্ষমতা ব্যাপক বাড়াবে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। অনেক শক্তি পারমাণবিক নিরস্ত্রীকরণের আমেরিকান মন্ত্রকে সমর্থন করছে। এই শক্তিগুলো উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে উপেক্ষা করে। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে বিক্ষোভে উত্তাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। বন্যায় কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি ও দুর্নীতির অভিযোগে রোববার ম্যানিলার রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এ সময় বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়। এদিকে বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনার কারণে শনিবার রাত থেকে ম্যানিলার রাস্তায় সতর্ক ছিল পুলিশ ও সেনাবাহিনী। সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যদেরও মোতায়েন করা হয়। তারপরও বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।